ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউসেস বাইসাইকেল, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাইসাইকেল উৎপাদন করে। দ্য কোম্পানি হ্যাড 260 ইউনিট অফ ওপেনিং ইনভেন্টরি, কোম্পানির 260 ইউনিট ওপেনিং ইনভেন্টরি আছে। কস্টিং টাকা 700 পার ইউনিট, প্রতিটা ইউনিটের দাম হলো 700 টাকা ইন 2014 সালে। এরপর বলছে ডিউরিং দ্য ইয়ার 2014 সাল চলাকালীন দ্য কোম্পানি সোল্ড 2150 বাইসাইকেল, 2014 সাল চলাকালীন কোম্পানি 2150 বাইসাইকেল বিক্রি করেছে। at a gross profit 20% on sale, এবং কত প্রফিটে বিক্রি করেছে? সেলের 20%, সেলের 20%, এটা প্রফিট। ওকে, এরপর বলছে কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট, ম্যাটেরিয়ালের কস্ট প্রতি ইউনিটে 420 টাকা। ডিরেক্ট লেবার কস্ট পার বাইসাইকেল 40 ঘন্টা এবং প্রতি ঘন্টায় 4 টাকা পার আওয়ার, প্রতি ঘন্টায় 4 টাকা, এই পার আওয়ার মানে প্রতি ঘন্টায়। তাহলে আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে। এখন তারপর বলছে দেখো ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ চার্জ টাকা 5 পার ডিরেক্ট লেবার আওয়ার, প্রতি ডিরেক্ট লেবার আওয়ারে 5 টাকা করে ফ্যাক্টরি ওভারহেড খরচ। অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স অ্যামাউন্টেড টু টাকা 1,20,000, 1,20,000 টাকা অ্যাডমিন এবং সেলিং এক্সপেন্স। দ্য ফিনিশড ইনভেন্টরি এট ক্লোজ অট 110 ইউনিট, অর্থাৎ ক্লোজিং ইনভেন্টরি হলো, ফিনিশড মানে কি ক্লোজিং, লাস্টে যেটা সেটাকে বলে ফিনিশড, তাহলে ক্লোজিং ইনভেন্টরি হলো 110 ইউনিট। এই তথ্যগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন আমাদের কি করতে বলছে দেখো, এখানে আমাদের করতে বলছে কস্ট অফ গুডস সোল্ড বের করো, ইনকাম স্টেটমেন্ট বের করো। তো আমরা ইনকাম স্টেটমেন্ট করব এবং কস্ট অফ গুডস সোল্ড করব, কিন্তু মজার ব্যাপার হলো এতদিন আমরা যে অঙ্কগুলো করে আসছি এই অঙ্কগুলোতে সরাসরি টাকার পরিমাণ দেওয়া থাকতো, কিন্তু এই প্রবলেম 4-এ দেখা যাচ্ছে টাকার সাথে কিছু ইউনিট দেওয়া আছে। যেমন একটা উদাহরণ দিই, যে এখানে ডিরেক্ট লেবার আছে 40 ঘন্টা, ডিরেক্ট লেবার, যদি ডিরেক্ট লেবারের টাকা বের করতে চাই তা 40 ঘন্টা দিলে তো হবে না, ওর সাথে টাকা আনতে হবে, কারণ আমাদের দরকার টাকা, হিসাব কিতাবে টাকা দরকার হয়। তো ডিরেক্ট লেবার আছে 40 ঘন্টা, এটাকে আমরা দেখবো প্রতি ঘন্টায় কত টাকা। তো এখানে দেখো পরেই দেওয়া আছে প্রতি ঘন্টায় 4 টাকা, 4 পার আওয়ার, টাকা 4 পার আওয়ার। তাহলে আমরা এটাকে 4 দিয়ে গুণ করলে আমাদের ডিরেক্ট লেবার চলে আসবে কত, 160 টাকা। এইভাবে আমরা ইউনিট যেগুলো আছে সেই ইউনিট গুলোকে আমরা টাকায় রূপান্তর করব। তো দেখো আমরা অঙ্কটা করি। এখন অঙ্ক করতে গেলে আমাদের কিছু জিনিস দরকার হয়, সেই জিনিসগুলো আমাদের কি কি জিনিস দরকার হয়? যেমন আমাদের প্রোডাকশন দরকার হবে। প্রোডাকশন দরকার হবে কেন? কারণ কত ইউনিট প্রডিউস করেছি এই বছর সেটা দেওয়া নাই, আছে এই বছর কতটা সোল্ড করেছি। তো এই বছর আমি সোল্ড করেছি কত, 2150। এখন 2150 যে সেল করেছি, আমার একদম লাস্টে হাতে আছে কত, দেখো লাস্টে হাতে আছে 110 ইউনিট। তাহলে সেল করেছি 2150 আর লাস্টে হাতে আছে অর্থাৎ বিক্রি হয়নি 110, তাহলে টোটাল 2260 ইউনিট এটা আমার প্রোডাকশন হয়েছে, এটা আমার টোটাল প্রোডাকশন হয়েছিল। এইবার এই টোটাল প্রোডাকশনের থেকে আমরা যদি গত বছরে যেটা ছিল অর্থাৎ আমার ওপেনিং ইনভেন্টরিটা যদি আমি বাদ দিই 260, তাহলে আমি পেয়ে যাব এই বছর আসলে আমি 2000 ইউনিট উৎপাদন করেছি। তাহলে 2000 ইউনিট, এক এক ইউনিট আমার কত উৎপাদন করতে লেগেছে টোটাল, আমার সেটাই হলো প্রোডাকশন কস্ট। এইভাবে কিছু জিনিস আমার এই অঙ্কে বের করে নিতে হবে, এরকম অঙ্কে আমাদের বের করে নিতে হয়। তো আমরা সেগুলো ওয়ার্কিং দিয়ে বের করে নিব। এছাড়া আরো জিনিস আছে যেগুলো আমাদের বের করে নিতে হবে, আমি যদি তোমাদের বলি বুঝতে পারবা। ধরো আমাদের ক্লোজিং ইনভেন্টরি কত আছে। ক্লোজিং ইনভেন্টরি দেখো, ক্লোজিং ইনভেন্টরি আছে 110 ইউনিট, কিন্তু আমার তো ক্লোজিং ইনভেন্টরি থাকলে হবে না,
আমার সেই ক্লোজিং ইনভেন্টরির কস্ট থাকতে হবে, টাকার পরিমাণ থাকতে হবে। টাকার পরিমাণ না থাকলে আমি এটা অঙ্কে আনতে পারবো না। তাহলে ওই 110 ইউনিটের সাথে ক্লোজিং ইনভেন্টরি ওই ইউনিটের সাথে আমার গুণ করতে হবে আমার এক এক ইউনিট উৎপাদন করতে কত খরচ হয়েছে। এখন এক এক ইউনিট উৎপাদন খরচ কি এখানে আছে? না, নাই। তাহলে আমার এক এক ইউনিট উৎপাদন খরচটা আমার আগে বের করে নিতে হবে, বের করে সেটা দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে এইভাবে আমাদের ওয়ার্কিং করে নিতে হবে। তো আমরা এখানে দেখছি যে আমরা 3টা ওয়ার্কিং এই পর্যন্ত পেয়েছি। সেটা হলো, প্রথমত আমার প্রোডাকশন হয়েছে কত ইউনিট, প্রোডাকশন হয়েছে কত ইউনিট, এটার একটা ওয়ার্কিং করব। তারপরে এক ইউনিট প্রোডাকশন হতে কত খরচ হয়েছে, কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট। এক ইউনিট কস্ট হতে এক ইউনিট প্রোডাকশন করতে আমার কত টাকা কস্ট হয়েছে এটা। আর একটা জিনিস এন্ডিং ইনভেন্টরি, আচ্ছা ও প্রফিট, প্রফিটের টাকাটা দেওয়া নাই, আছে সেলস এর 20%, এটা। আর একটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরির টাকার পরিমাণটা আমরা বের করব, কারণ এখানে দেওয়া আছে ইউনিটটা। তা দেখো মোটা দাগে আমাদের এই 4টা ওয়ার্কিং করতে হবে। তো আমরা এই 4টা ওয়ার্কিং করে সরাসরি অঙ্কে চলে যাব। তো আমরা এখন প্রথম ওয়ার্কিংটা করি। প্রথম ওয়ার্কিং, ওয়ার্কিং 1 এ আমরা একটি ছক আঁকিয়েছি যেখানে ক্যালকুলেশন অফ প্রোডাকশন ইউনিট আমরা বের করব। তো আমরা বাম পাশে লিখব পার্টিকুলার্স, আর 2টা টাকার ঘর করেছি আমরা। এখন আমরা যদি পার্টিকুলার্স এর মধ্যে আমরা বের করব আমরা কত ইউনিট প্রোডাকশন করেছি এই বছরে, তাহলে কিভাবে করব আমি একটু আগে দেখিয়েছি। সেটা হলো আমি আসলে বিক্রি করেছি কত। আমি দেখো বিক্রি করেছি কত, 2150। তাহলে 2150 এইটা আমি বিক্রি করেছি। আচ্ছা, আর বিক্রি করতে পারিনি কত, হাতে আছে 110, 110। তাহলে নিশ্চয় এই টোটাল ইউনিটটা আমার হাতে ছিল, কারণ এই যা হাতে ছিল তার মধ্যে বিক্রি করেছি 2150, এটা বিকৃত আর এটা অবিকৃত হাতে আছে। তাহলে এই টোটাল 2260 ইউনিট নিশ্চয় আমার কাছে ছিল এবছর বিক্রি করার জন্য। আচ্ছা, এখন এর মধ্যে গত বছর কিছু ছিল কিনা, গত বছর যেটা ছিল সেটা এবছরের ওপেনিং ইনভেন্টরি কত, 260 ইউনিট। তাহলে ওই 260 ইউনিট গত বছর একটা বিয়োগ করলে এই বছর আমি নতুন করে উৎপাদন করেছি এই বাকি 2000 ইউনিট। কিন্তু এটা আমরা ছকের মাধ্যমে সুন্দর করে করব। তো দেখো আমরা যদি ছকের মাধ্যমে এটা করতে চাই তাহলে আমরা প্রথমে লিখব ইউনিট সোল্ড বা সোল্ড ইউনিট, সোল্ড ইউনিট। কত ইউনিট আমরা সেল করেছি, 2150 ইউনিট আমরা সেল করেছি, 2150। এবার এর সাথে যোগ করব আমার এবছরের ক্লোজিং ইউনিট, ক্লোজিং ইউনিট বলতো এবছর ক্লোজিং ইউনিট কত, 110। তাহলে আমি পেয়ে যাব 2260। এইটা হলো, এর নাম হলো গুডস অ্যাভেলেবল ফর সেল, গুডস অ্যাভেলেবল ফর সেল, গুডস অ্যাভেলেবল ফর সেল, এটা না লিখলেও হয়। আচ্ছা, এবার এর থেকে আমরা লেস করব, তোমরা জানো এর থেকে আমরা লেস করব এবছরের ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি কত দেখো তো, 260।
এই বিয়োগ করলে আমরা পেয়ে যাব আমরা কতটা এবছর উৎপাদন করেছি। তাহলে আমাদের প্রোডাকশন কত, এটা বিয়োগ করলে আমরা প্রোডাকশন ইউনিট পেলাম 2000। এই এই আমাদের প্রথম ওয়ার্কিং শেষ, অর্থাৎ আমাদের টোটাল প্রোডাকশন হয়েছে এবছর কত সেটা আমরা বের করে ফেললাম। এই পর্যন্ত বুঝেছো সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে বলো তো, যে কেউ না বুঝলে বলো। স্যার বুঝতে পারছি। ওয়ার্কিং 2, আচ্ছা এবার দেখো ওয়ার্কিং 2 আমরা এই প্রত্যেক ইউনিট উৎপাদন করতে আমাদের কত খরচ হয়েছে, তাহলে সেটা হলো ক্যালকুলেশন অফ কস্ট অফ খরচ, প্রোডাকশন খরচের হিসাব, প্রোডাকশন পার ইউনিট অর্থাৎ প্রতি ইউনিটের খরচ, প্রতি ইউনিট প্রোডাকশন কস্টের হিসাব। এখন আমরা যদি এটা বের করতে চাই যে ক্যালকুলেশন অফ কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট, প্রতি ইউনিটের প্রোডাকশন কস্ট, তাহলে আমরা লিখতে পারি প্রোডাকশন কস্ট পার ইউনিট। এটা কিভাবে পাবো বলো তো? আমাদের টোটাল যে কস্ট, আমাদের টোটাল যে কস্ট, এই কস্টকে আমরা যদি আমাদের উৎপাদিত ইউনিট দ্বারা ভাগ করি তাহলে হয়ে গেল, তাই না? তাহলে আমরা লিখতে পারি প্রোডাকশন কস্ট পার ইউনিট, প্রোডাকশন কস্ট পার ইউনিট। এখন এটা আমরা লিখতে পারি, দেখো সেটা হলো উপরে আমরা দিলাম টোটাল প্রোডাকশন কস্ট পার ইউনিট, তার মানে টোটাল প্রোডাকশন কস্ট ভাগ প্রোডাকশন ইউনিট, মানে যে ইউনিট আমরা প্রোডাকশন করেছি, প্রোডাকশন ইউনিট। আচ্ছা এখন আমরা প্রোডাকশন করেছি কত ইউনিট, একটু আগেই বের করলাম, এই যে 2000 ইউনিট, এটা আমরা প্রোডাকশন করেছি। কিন্তু টোটাল প্রোডাকশন কস্ট এইটা আমরা কিভাবে পাবো? দেখো তো এই অঙ্কের মধ্যে টোটাল প্রোডাকশন কস্ট কোথাও দেওয়া আছে কিনা, এই অঙ্কের মধ্যে টোটাল প্রোডাকশন কস্ট কোথাও দেওয়া আছে কিনা একটু দেখো তো। টোটাল প্রোডাকশন কস্ট আসলে কোথাও দেওয়া নাই। এখন টোটাল প্রোডাকশন কস্ট আমরা কিভাবে পাই? আমরা জানি সকল ডিরেক্ট এক্সপেন্স গুলো যোগ করে আমরা পাই প্রাইম কস্ট, তার সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে পেয়ে যাই প্রোডাকশন কস্ট। তো এখন তাহলে ওইটা আবার করে দেখাতে হবে। তো এই জায়গায় না করে আমরা একেবারে, আমাদের তো ইয়ে করতে বলেছে, আমাদের তো কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে। তা কস্ট অফ গুডস সোল্ড যখন বের করব তখন আমাদের তো মনে হয় আর এটা দরকার নাই, আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করার সময় এটা বের করতে পারবো। অথবা প্রোডাকশন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, আচ্ছা ইনকাম স্টেটমেন্টে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আসবে না, সোল্ড আসবে, গ্রস প্রফিট, আচ্ছা ওটা আসবে না। ঠিক আছে, তাহলে টোটাল প্রোডাকশন কস্ট এখন বের করতে গেলে আমাদের আবার এখানে ইহার দিয়ে একটু লিখে নিতে হবে। আমরা ইহার দিয়ে টোটাল প্রোডাকশন কস্ট বের করে নিতে পারি। দেখো হেয়ার হেয়ার আচ্ছা কেউ আমাকে একজন বলো টোটাল প্রোডাকশন কস্ট আমরা কিভাবে বের করব?
টোটাল প্রোডাকশন কস্ট আমরা কিভাবে বের করব বলো? স্যার সকল ডিরেক্ট গুলো যোগ করে প্রাইম কস্ট বের করে তারপরে ওইভাবে নাকি স্যার রাইট। ওভারহেড যোগ করে? তাহলে সকল ডিরেক্ট কস্ট যোগ করব, সেটা হবে প্রাইম কস্ট, তার সাথে যোগ জি করব স্যার, ওভারহেড, করলে পেয়ে ওভারহেড, যাব রাইট। তাহলে পেয়ে যাব আমরা টোটাল প্রোডাকশন। টোটাল এখন প্রোডাকশন। এখানে এখানে ডিরেক্ট কস্ট আছে কি কি একটু দেখাও তো। ডিরেক্ট যে খরচ, এই খরচ আছে কি কি? একটা 40 ঘন্টা একটা একটা আছে দেখো, আর ডিরেক্ট লেবার ম্যাটেরিয়াল আছে, লেবার কস্ট আছে আর ফ্যাক্টরি ওভারহেড। লেবার কস্ট আছে, ফ্যাক্টরি হ্যাঁ, ওভারহেড তো হ্যাঁ। আর ডিরেক্ট না। ফ্যাক্টরি ওভারহেড তো ডিরেক্ট কস্ট না। ডিরেক্ট কস্ট নাকি ফ্যাক্টরি ওভারহেড? না স্যার, আচ্ছা, তাহলে একটা আছে লেবার। এই যে দেখো, আমি একটু অন্য কালি দিয়ে দেখাই, তাহলে মনে হয় তোমার বুঝতে সুবিধা হবে। এটা হলো, এই দেখো ডিরেক্ট লেবার, লেবার কস্ট পার বাইসাইকেল 40 ঘন্টা। এইটা, এই ডিরেক্ট লেবার হলো 40 ঘন্টা এবং প্রতি ঘন্টা 4 টাকা করে। তাহলে এইটা হলো আমার ইয়ে লেবার কস্ট এক। আচ্ছা, আর কোন লেবার কস্ট, আর কোন ডিরেক্ট এক্সপেন্স আছে? আর কোন ডিরেক্ট এক্সপেন্স আছে? দেখো আরেকটা আছে, তোমরা খেয়াল করেছো কিনা, ডিরেক্ট ম্যাটেরিয়াল আছে। কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট টাকা 420। 420 টাকা হলো প্রতি ইউনিটের কস্ট অফ ম্যাটেরিয়াল। এখন কস্ট অফ ম্যাটেরিয়াল মানে কি? ডেফিনেটলি ডিরেক্ট ম্যাটেরিয়াল। তোমরা আহ, জানো কিনা না জানলে এখন শুনে নাও, সেটা হলো লেবার। এই শব্দটার সাথে যদি ডিরেক্ট শব্দ নাও থাকে, এই শব্দের সাথে যদি ডিরেক্ট শব্দ নাও থাকে, তাও আমরা বুঝে নিব এটা হলো ডিরেক্ট এক্সপেন্স। আবার ম্যাটেরিয়ালের সাথে যদি ডিরেক্ট শব্দ না থাকে, ম্যাটেরিয়ালের সাথে যদি ডিরেক্ট শব্দ না থাকে, তাহলেও এটা ডিরেক্ট কস্ট। এটা আমরা মানে জানবো, এটা আমরা জানবো। এই দুইটা সব সময় ডিরেক্ট কস্ট, লেবার এবং ম্যাটেরিয়াল। আমি হয়তো কোনো একদিন বলেছি, তো এইটা তোমরা সব সময় মনে রেখো, ম্যাটেরিয়াল এবং লেবার সব সময় ডিরেক্ট কস্ট। তো এখানে আমাদের ওই দুইটা দেওয়াই আছে, এই দুইটা দেওয়াই আছে। সেটা হলো, একটা হলো কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট 420 টাকা, এবং আরেকটা হলো লেবার বাইসাইকেলের 40 আওয়ার এবং প্রতি আওয়ারে 4 টাকা। এই দুইটা দেওয়া আছে। তাহলে এই দুইটা হলো আমার ডিরেক্ট কস্ট। এর সাথে যোগ করব আমরা ওভারহেড, এই যে পরেই আছে দেখো ফ্যাক্টরি ওভারহেড, এইটা যোগ করে দিলেই আমরা পেয়ে যাব আমাদের টোটাল প্রোডাকশন কস্ট। তো আমরা একটু করি, তোমাদের এভাবে দেখাচ্ছি। অঙ্কটা ফুল করার পর আর এভাবে দেখাতে হবে না, তখন একটা ভিন্ন নিয়ম আছে, আমি সেই নিয়মে বলে দিব অঙ্ক করার মধ্যেই। তখন তোমাদের যদি ওইটা ইজি মনে হয় ওইটা করো। তো দেখো টোটাল প্রোডাকশন কস্ট, প্রথম আমরা তাহলে ম্যাটেরিয়ালটা নিয়ে আসি। প্রতি ইউনিট ম্যাটেরিয়ালের দাম কত? 420 টাকা প্রতি ইউনিট। দেখো কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট, একটু খেয়াল করো এখানে, কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট, কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট হলো 420 টাকা। তো এখন যদি এক ইউনিটের দাম 420 টাকা হয়, তাহলে আমরা টোটাল উৎপাদন করেছি কত ইউনিট? 2000 ইউনিট। তাহলে আমার 2000 ইউনিটের দাম কত? আমার 2000 ইউনিটের দাম কত হবে, আমি সেটাই করব। তো তাহলে আমরা লিখব 2000 গুণ 2000 গুণ প্রতি ইউনিটের দাম হলো 420। না তাহলে স্যার 8,40,000। আচ্ছা, পরে 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 যোগ করছি, প্লাস এটা আমরা ম্যাটেরিয়াল দিলাম। এবার লেবারটা দিব। তো লেবারটা দেখো তো, লেবারটা দিব আমরা, লেবার কত টাকা দিব? লেবারে আমাদের খরচ হয়েছে, এক একটা লেবারে খরচ হয়েছে 40 ঘন্টা এবং এক এক ঘন্টার দাম হলো 4 টাকা। তাহলে এই 160 টাকা হলো এক একটা লেবার, অর্থাৎ লেবার পার ইউনিট, এক এক ইউনিটের দাম 160 টাকা। লেবার কস্ট পার বাইসাইকেল, অর্থাৎ প্রতি বাইসাইকেলে হলো 40 ঘন্টা এবং এক এক ঘন্টায় 4 টাকা, তার মানে 160 টাকায় এক এক বাইসাইকেল। দ্যাট মিনস
160 টাকা পার ইউনিটে। তো টোটাল আমার হয়েছে কত ইউনিট? 2000 ইউনিট। তাহলে এইটার সাথে এটা গুণ করে দিলে আমার টোটাল লেবার কস্ট বের হয়ে আসবে। এটার সাথে এটা গুণ করে দিলে টোটাল লেবার কস্ট বের হয়ে আসবে। এখন আমি যদি দেখো গুণ করে দিই 40-এর সাথে, আমি গুণ করে দিই 40-এর সাথে, 40-এর সাথে এক এক ঘন্টার দাম হলো 4 টাকা, এর সাথে আমি এটা হলো পার ইউনিট, এবার আমি গুণ করে দিব টোটাল ইউনিট 2000। তাহলে আমি পেলাম টোটাল লেবার, আমি পেলাম টোটাল লেবার এই। আচ্ছা, তাহলে এই যদি পেয়ে যাই, এর সাথে আমরা যদি একবারে ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করে দিই, তাহলে আমরা টোটাল প্রোডাকশন কস্টটা পেয়ে যাব। ফ্যাক্টরি ওভারহেড কত? ফ্যাক্টরি ওভারহেড একটু খেয়াল করো, এখানে বলছে ফ্যাক্টরি ওভারহেড অজ, ফ্যাক্টরি ওভারহেড অজ 60 টাকা পার ডিরেক্ট লেবার আওয়ার, প্রতি লেবার আওয়ারে 5 টাকা করে। তাহলে যদি এক এক লেবার আওয়ারে 5 টাকা হয়, তাহলে এক এক সাইকেলে কয় আওয়ার লাগছে? 40 আওয়ার। তাহলে 5 গুণ 40 অর্থাৎ 200 টাকা লাগছে এক এক ইউনিট তৈরি করতে। ওভারহেড কত লাগছে? 200 টাকা লাগছে এই 40 গুণ 5 টাকা, 40 গুণ 5 টাকা, এইটা লাগছে এক একটা সাইকেল তৈরি করতে। ওভারহেড লাগছে এক একটা সাইকেল তৈরি করতে 200 টাকা পার ইউনিট। তাহলে আমার টোটাল কত ইউনিট উৎপাদন করেছি এবছরে? 2000 ইউনিট। এবছরে উৎপাদন করেছি 2000 ইউনিট। তাহলে আমার 2000 ইউনিট করতে কত খরচ হয়েছে সেটা আমরা এখন দেখব। 2000 ইউনিট করতে খরচ হয়েছে, টোটাল ওভারহেডটা আমরা এখন যোগ করে দিব। চল্লিশ গুণ 5 গুণ 200, এইবার এটা যোগ করলে কত হয় এটা আমাদের দেখতে হবে। এটা যোগ করলে কত হয় একটু কেউ করতে পারবা? দেখো তো কত হয়েছে। প্রথমটা হলো স্যার 8,40,000, 8,40,000 যোগ 3,20,000 যোগ 40,000 8,40,000 যোগ যোগ 3,20,000 3,20,000 যোগ 40,000। 40,000। জি স্যার, আমার তো ফিটার। স্যার না, না, ওইখানে স্যার। 200 টাকা 2000 হবে স্যার। বুঝিনি, বলো। ওই যে হবে না factory স্যার? ওইখানে কি 2000 হবে না? ওই যে 40 গুণ অবশ্যই। 5। টোটালে স্যার এখানে অবশ্যই। 2000 ছিল। হ্যাঁ, 2000 হবে, সরি 2000 হবে, কারণ 2000 ইউনিটের জন্য তো। তাহলে 4 লাখ হবে, জি স্যার। 4 লাখ এই। এখন তাহলে একদম টোটাল কত আসছে? টোটাল কত টাকা? 8,40,000 যোগ 3,20,000 আর 1,40,000। 8 আর 4 12, 3 15, 15,60,000, তাই হ্যাঁ না? স্যার, 15,60,000 টাকা। এই এইটা হলো আমাদের, এইটা আসছে টোটাল প্রোডাকশন কস্ট, এইটা আসছে টোটাল প্রোডাকশন কস্ট। দেখো কেউ বুঝেছো কিনা, কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো যে স্যার আমি এই জায়গাটা বুঝিনি। আমার আরেকটু আরেকবার স্যার লেবারের জিনিসটা বোঝাই দেন স্যার, লেবারের মিডল পয়েন্টে যেটা। আচ্ছা, এখানে লেবারে বলছে যে তুমি একটু দেখো, দেখলে বুঝতে পারবা। লেবার আমার আনতে হবে যে লেবারে কত টাকা। এখন একটা সাইকেল উৎপাদন করতে দরকার হয় 40 আওয়ার, 40 ঘন্টা, এবং এক এক ঘন্টায় আমরা পারিশ্রমিক দিই 4 টাকা। তাহলে একটা সাইকেলে কত টাকা দিই? 40 গুণ 4, তাই না? এটা আমরা দিই।
তার মানে আমাদের লেবার কস্ট হলো 160 টাকা এক একটা সাইকেলের জন্য। এক একটা সাইকেলের জন্য 160 টাকা হলো আমাদের লেবার কস্ট। এখন এই 160 টাকা কি টোটাল লেবার কস্ট? না, এটা একটা ইউনিটের জন্য। তাহলে 2000 ইউনিটের জন্য কত টাকা? তাই আমরা দেখো এখানে বের করেছি 40 গুণ 4 গুণ 2000, 40 গুণ 4 গুণ 2000। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি এবার স্যার। স্যার এখানে মূলত কি হচ্ছে, ওই যে প্রতি ঘন্টাকে টাকা দিয়ে গুণ করলে যেটা বের হয় ওইটাই তো না? রাইট। ধরো তুমি সাইকেল তৈরি করো, তো তোমার একটা সাইকেল তৈরি করতে 5 ঘন্টা লাগে, আর এক এক ঘন্টায় তুমি দাও 10 টাকা করে, তাহলে তোমার কত টাকা লাগবে? ঘন্টা দিয়ে টাকার গুণ করলেই তো আমার টোটাল একটা সাইকেলের কত টাকা বের হয়ে গেল, তাই না? এরপরে আমার টোটাল বের করতে গেলে আমার ওই টোটাল উৎপাদন ইউনিট 2000 দিয়ে গুণ দিলে বের হয়ে যাবে। বুঝছো? তোমরা না বুঝলে বলতে পারো যে স্যার আমি এই জায়গাটা বুঝিনি এখনো। প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন থাকলে বলো, আর না হলে আমি রিকোয়ার ওয়ার্কিং 3 তে যাই। স্যার আমি একটা কথা বলি, হ্যাঁ বলো। এখানে হচ্ছে মূলত হচ্ছে টোটাল প্রোডাকশন কস্ট বের করতে গেলে প্রথমে ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর সাথে ডিরেক্ট লেবার যোগ করব, তারপর হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড যোগ করব, তাহলে হচ্ছে এটা পাওয়া যাবে, তাই তো? রাইট। এটা যদি আচ্ছা, ডিরেক্ট ঠিক আছে। লেবার ডিরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া থাকে, তোমাদের ওই ছকটা মুখস্থ আছে না, সকল ডিরেক্ট এক্সপেন্স গুলো যোগ করলে আমরা পাই প্রাইম কস্ট, সেই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে পাই টোটাল প্রোডাকশন কস্ট। ওইভাবেই আসছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা যেটা করব, আমাদের এই যে জাস্ট মান বসাই দিব। কোথায় বলো তো? এই যে এইখানে মান বসাই দিব। আমাদের টার্গেট তো প্রতি ইউনিটের দাম কত, প্রতি ইউনিটের দাম কত। তো আমরা তো অলরেডি পেয়ে গেছি টোটাল প্রোডাকশন কস্ট। টোটাল প্রোডাকশন কস্ট কত? 15,60,000। 15,60,000। 15,60,000 ভাগ 2000, 2000 তাহলে আমরা পেয়ে যাব প্রতি 780 ইউনিটের দাম কত? 780 স্যার। 780। এটা হলো আমাদের প্রতি ইউনিটের দাম 780 টাকা। প্রতি ইউনিটের দাম 780 টাকা। ঠিক আছে, 780 টাকা হলো প্রতি ইউনিটের দাম। দেখো তো বুঝেছো কিনা 780 টাকা? ওই যে 15,60,000 টাকা এই কোশ্চেনে দেওয়া নেই, তাই আমরা এটা বের করেছি। এটা মূল ছক থেকে নিয়ে আসলেও হতো, আমি পরে দেখাচ্ছি কিভাবে আনতে হবে। এইবার ওয়ার্কিং 3, অঙ্কটা ছোট হলেও এখানে জটিলতা আছে অনেকটা। এখানে জটিলতা আছে। ওয়ার্কিং 3 আগে ওয়ার্কিং গুলো করে নিতে হয়, তো এই জন্য একটু কেমন লাগে। তো দেখো ওয়ার্কিং 3 তে আমরা এভাবে করতে পারি। আমরা এবার বের করব ওয়ার্কিং 3 তে আমরা বের করব আমাদের প্রফিটটা কত। আমাদের প্রফিটটা কত এটা আমরা বের করব। তো দেখো অঙ্কের মধ্যে বলেছে প্রফিট হবে সেলস এর 20%। প্রফিট হবে সেলস এর 20%। তাহলে সেলস যত টাকা তার 20% হবে প্রফিট। তো তাহলে আমরা এখানে লিখে নিই যে সেলস এর 20%। আচ্ছা, এখন এখানে কি সেলস এর টাকার পরিমাণ দেওয়া আছে? আসছে স্যার। না। কোথায় বলতো সেলস এর টাকার পরিমাণ? এ তো ইউনিট, 2150 ইউনিট বিক্রি ও হয়েছে। আচ্ছা। এটা তো সেলস এর ইউনিট, সেলস এর টাকার পরিমাণ নেই, হ্যাঁ। তাই না? তো সেলস এর টাকার পরিমাণ না থাকলে তখন খুঁজবো দেখি তো উৎপাদনের টাকার পরিমাণ দেওয়া আছে কিনা। তা দেওয়া থাকলে সেখান থেকেও বের করা যাবে। সেলস এর টাকার পরিমাণ যদি দেওয়া না থাকে, তাহলে উৎপাদনের টাকার পরিমাণ থাকলে
প্রফিট, তার মানে প্রফিট হলো 20,000। এখন বলো তো তাহলে কস্ট কত? কেউ একজন বলো তো কস্ট কত? বলো বলো কস্ট কত তাহলে? কস্ট হচ্ছে স্যার টোটাল 80,000 থেকে স্যার, হ্যাঁ 20% বাদ দিলে যেটা কস্ট হলো থাকবে 80,000, কারণ 80,000। সেলস 1 লাখ, প্রফিট 20,000, তাহলে কস্ট কত? 20,000। এটা সব সময় যে সেলস এর উপর বলেছে বলে সেলস এর টাকা থাকবে এমন না, একটু ঘোরায় কস্ট দিতে পারে, তাহলে কস্টের উপরে ধরে নিতে হবে। এভাবে আমাদের অঙ্ক করতে হয়। তো আমরা আমাদের সেলিং প্রাইস যা আছে, আমাদের এখানে দেখো তো আমাদের সেলিং প্রাইস বা কস্ট কোনটা আছে, আমাদের সেলিং প্রাইস কত আছে, বা আমরা সেলস করেছি কত টাকায়, অথবা আমাদের কস্ট আছে কিনা, কোনো কিছু আছে কিনা। আছে, প্রোডাকশন কস্ট পার ইউনিট আছে, দেখো প্রোডাকশন কস্ট পার ইউনিট আর 740 টাকা, 780 টাকা, সরি 780 টাকা, এটা হলো আমাদের প্রোডাকশন কস্ট পার ইউনিট, এটা দেওয়া আছে। এখন এখান থেকে এটা আমরা বের করে নিতে পারি। এখন কিভাবে বের করব? প্রশ্ন হলো কিভাবে বের করব। দেখো, আচ্ছা আরেকটু বলি, ভালো করে একটু এটা মনে রেখো, পরবর্তী অঙ্কের সময় কাজে লাগবে। সেটা হলো সেলস এর 20%, সেলস এর 20% মানে কি? 20 টাকা, এটা হলো সেলস এর 20%। আচ্ছা যদি এরকম হয় যে প্রফিট সেলস এর 20%, প্রফিট সেলস এর 20%, তাহলে ওইটা আসলে কস্টের কত পার্সেন্ট? কস্টের কত পার্সেন্ট? কস্টের কত পার্সেন্ট? এটা আমার কস্ট এর কত পার্সেন্ট, কস্ট কত পার্সেন্ট তা বলিনি। প্রফিট সেলস এর 20% হলো, তাহলে কস্টের কত পার্সেন্ট, এটা কি বের করা সম্ভব? একটু অনুমান করে বলো, সঠিক হতেই হবে এমন নয়, অনুমান করে বলো। সেলস এর 20%, আসলে তাহলে কস্টের কত পার্সেন্ট হতে পারে? আচ্ছা কষ্ট করার দরকার নেই, আমি সহজ করে দিচ্ছি। ধরো সেলস হলো 100 টাকা, সেলস হলো 100 টাকা, তাহলে বলতো প্রফিট কত হবে? প্রফিট কত হবে? স্যার প্রফিট হবে তার সাথে 20 টাকা, মানে 120 টাকা। রাইট, 20% মানে কি 100 গুণ 20%, 20 টাকা। আচ্ছা বলতো কস্ট কত টাকা হবে? স্যার তাহলে তো ওইখানে কস্ট কত পার্সেন্ট হবে? স্যার কস্ট কি তাহলে 100 টাকা, যেখানে 100 টাকা মানে মালই করে আমি 20 টাকা লাভ করছি, তাহলে তো কস্ট 100 টাকা হওয়ার কথা। কস্ট 100 টাকা, সেলস ও 100 টাকা, তো 20 টাকা লাভ আসলো কোত্থেকে তোমার? কস্ট 80 কস্ট টাকা। তাহলে স্যার 80 টাকা হয় স্যার। কস্ট 80 টাকা, কারণ 80 টাকা কস্ট বলে তো 100 টাকা বিক্রি করলে 20 টাকা লাভ হয়, তাই 20 টাকা লাভ ছাড়া তো হচ্ছে, জি হয়। স্যার। কস্ট মানে তোমার পণ্য উৎপাদন করতে টোটাল খরচ, তা টোটাল খরচ 80 টাকা, বিক্রি করেছো 100 টাকা, লাভ হয়েছে 20 টাকা, এজন্য এই প্রফিট আমরা লিখছি 20 টাকা। এই পর্যন্ত ঠিক আছে না? স্যার। এখন প্রশ্ন হলো সেলস 100 টাকা, প্রফিট হলো 20%, 20 টাকা। এখন এই প্রফিটটা এই কস্টের কত পার্সেন্ট? কস্টের কত পার্সেন্ট? স্যার 40%। এইটা আমি না, তোমার কাছে শুনেছি। এটা কিভাবে করবা, যে প্রফিটটা হবে ওইটা উপরে দিবা, কস্টটা নিচে দিবা, দিয়ে
কস্টটা নিচে দিবা, সরি 2 শূন্য হয়ে গেছে, 2 শূন্য হবে না, 1 শূন্য হবে, কারণ কস্ট হলো 80 টাকা। তাহলে 80 টাকা আর গুণ দিবা শতকরা, যেহেতু 100 দিয়ে গুণ দিবা, দেখবা অ্যান্সার চলে আসবে। স্যার তাহলে 25 টাকা। 25 টাকা। 25%, 25%। 25%, 100 দিয়ে গুণ করেছি মানে পার্সেন্ট, তার মানে সেলস এর 20%, দ্যাট মিনস কস্টের 25%। এটা মনে রাখি, যত টাকা হোক সেলস এর 20% মানে কস্টের 25%। এটা একটা শর্টকাট রুল এবং এই রুল দিয়ে অঙ্ক করা যায়। তো তাহলে এইটা 100 দিয়ে বুঝালাম, জাস্ট সেলস এর 20% মানে কস্টের 25%। এইটা কি বুঝেছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন অনেক সময় সেলস দেওয়া না থাকতে পারে, শুধু বললো লাভ হবে সেলস এর 20%, তাহলে ওই লাভটা সেলস এর 20%, সেলস এর টাকা নেই, তো আমি লাভটা বের করব কি করে? শুধু তো আর পার্সেন্টেজ দিয়ে টাকা বের করা যায় না, কার উপরে করব সেটা তো থাকতে হবে। তো সেই সেলসই নাই অঙ্কের মধ্যে, তাহলে 20% বের করব কি করে? তখন আমরা দেখবো কস্টের টাকা আছে কিনা। সেলস এর টাকা না থাকলে অবশ্যই কস্টের টাকা থাকবে, একটা না একটা থাকবেই। তাহলে কস্টের টাকার 25% করে দিব, দিলে আমার অঙ্ক হয়ে গেল, প্রফিট বের হয়ে গেল। এখন আমরা সেটাই করব, আমরা প্রফিটটা বের করব, অথবা একবারে সেলসটা বের করতে পারি। তো আমি প্রফিটটা করি। তো দেখো, 1 ইউনিটে উৎপাদন খরচ, কস্ট, 1 ইউনিট কস্ট হলো 780 টাকা, তাহলে এর 25% এর সাথে বাড়বে, এর 25% 780 টাকার 25% হবে প্রফিট। তো তাহলে আমরা এক কাজ করি, প্রফিট পার ইউনিট, প্রফিট পার ইউনিট, প্রফিট পার ইউনিট, এটা আমরা বের করব। এখন দেখো, যদি আমরা প্রফিট পার ইউনিট বের করতে চাই, তাহলে আমাদের সেলস এর টাকা নেই, এখানে পার ইউনিট সেলস নেই, একটু খেয়াল করো, পার ইউনিট সেলস নেই, টোটাল সেলস তো নাই, তাহলে পার ইউনিট প্রোডাকশন কস্ট আছে, মানে পার ইউনিট কস্ট আছে। তাহলে আমরা পার ইউনিট কস্টের কত পার্সেন্ট নিব? যেহেতু সেলস এর 20% অন সেল, তাহলে 25% অন কস্ট, এটা হলো প্রফিট পার ইউনিট। তাহলে আমরা লিখব প্রফিট পার ইউনিট 20% on sales, 20% on sales equal to, এই ইকুয়াল টু দিয়েই লেখা যায়, ইকুয়াল টু 25% on cost, এটা লেখা যায় এভাবে, 25% on cost, 20% সেলের উপরে যা, ইকুয়াল টু 25% on cost। তাহলে 25% কত, কস্ট কত পার ইউনিট? দেখো, আমরা কস্ট পার ইউনিট হলো 780, তাহলে 25% on 780 গুণ করো তো, 780 25% কত হয়? 195। 780 25% কত হয়? 195 টাকা। 780 25% হলো 195 টাকা। দেখো, এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা? সবাইকে এই পর্যন্ত বুঝেছো? সবাইকে এই পর্যন্ত বুঝেছো? কথা বলো। জি স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন এটা হলো প্রফিট পার ইউনিট বের করেছি, তাহলে আমরা এখন সেলস পার ইউনিট বের করতে পারবো এখান থেকে। দেখো, সেলস পার ইউনিট
মানে প্রতি ইউনিটের সেলিং প্রাইস বা সেলস কত হবে, সেলস পার ইউনিট। তো সেলস কত হবে, নিশ্চয়ই কস্টের সাথে প্রফিটটা যোগ হয়ে যায়, কস্টের সাথে প্রফিটটা যোগ হয়ে যায়। তাহলে কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট যোগ প্রফিট পার ইউনিট, কস্ট পার ইউনিট যোগ প্রফিট পার ইউনিট। এখন কস্ট পার ইউনিট কত, দেখো আমাদের কস্ট পার ইউনিট হলো 780 টাকা। কস্ট পার ইউনিট আমাদের 780 টাকা, এর সাথে আমরা যোগ করব 195 টাকা। তাহলে আমরা পেয়ে যাব 780 195 975 টাকা। লেখাটা আসছে না ঠিকঠাক, তাহলে আমরা পেয়ে যাব 975 টাকা। 975 টাকা, এটা হলো সেলস পার ইউনিট, 975 টাকা। এই হলো 3 নাম্বার ওয়ার্কিং। ওয়ার্কিং করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে, তবুও ওয়ার্কিং শেষ হচ্ছে না। 780 যোগ 195, 975। দেখো এটা বুঝেছো কিনা, এখানে মনে হয় ক্লিয়ার হয়নি, 195টা উঠিনি। একশো 95টা উঠিনি, আচ্ছা। দেখো এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা, একটু একটু বলো তো, কারো কোনো প্রবলেম আছে কিনা। এখানে আসলে বড় অঙ্ক, এই একটা অঙ্ক করলে এরকম তোমাদের সালের কোশ্চেন অনেকগুলো আছে, এই অঙ্কগুলো করলে সালের কোশ্চেন গুলো ইজি হয়ে যাবে, আর আমার দেখা যাবে যে ওইভাবে দেখাতে হবে না, তোমরা ইজি করতে পারবা। তাহলে এইটা পেলাম প্রফিট পার ইউনিট, এইটা কি বুঝেছো, সেলস এর 20% মানে কস্টের 25%, কথা বলো। জি স্যার, বুঝছি। জি আচ্ছা, স্যার। অঙ্ক বড় অঙ্ক হয়ে যাচ্ছে, এই জন্য একটু কঠিন মনে হতে পারে, তবে আসলে বড় না, এখানে ওয়ার্কিং বেশি, এই ছাড়া আর কিছু না, এই অঙ্কটাই আসলে বড়। আচ্ছা, তাহলে 3 নাম্বার ওয়ার্কিং গেল। এইবার আমাদের লাস্ট ওয়ার্কিং, সেটা হলো ক্লোজিং ইনভেন্টরি যে আছে 110 ইউনিট, এই 110 ইউনিটের দাম কত, প্রতি ইউনিট আমার উৎপাদন করতে খরচ হচ্ছে কত, 780 টাকা। তাহলে 110 ইউনিট উৎপাদন করতে আমার খরচ কত হবে, এটাই হলো ওয়ার্কিং 4। তো তাহলে আমরা ওয়ার্কিং 4 করে ফেলি, আর অঙ্কটা ছোট আমি, দেখো ওয়ার্কিং 4। ওয়ার্কিং 4-এ বলছে যে, দেখো ওয়ার্কিং 4-এ বলছে আমরা ওয়ার্কিং 4-এ বের করব কস্ট অফ এর্নিং ইনভেন্টরি, কস্ট অফ এর্নিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি, এর্নিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরির কস্ট। তো আমরা জানি ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে কত, ক্লোজিং ইনভেন্টরি 110 ইউনিট দেওয়া আছে, এই যে 110 ইউনিট দেওয়া আছে, দেখো ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে 110 ইউনিট।
আর এক এক ইউনিট আমার উৎপাদন করতে খরচ হয়েছে কত, কস্ট কত আমরা বের করেছি, প্রোডাকশন কস্ট পার ইউনিট 780। তাহলে দেখো তো কত টাকা হয় এটা। $85,800, 85,800। 85,800 টাকা। এই আমার ওয়ার্কিং শেষ, এবার আমি অঙ্ক করব। আমার মনে হয় তোমরা এই পর্যন্ত বুঝেছো, এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাই। দেখো প্রথমত বের করতে বলছে আমার কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, তো আমরা যদি ছক দেখি, কস্ট অফ গুডস সোল্ড এর ছক, তো কিভাবে আমরা বের করতে পারি কস্ট অফ গুডস সোল্ড? তোমাদের সবার কাছে শীট আছে বা ছক আছে, একটু কেউ বলো তো কস্ট অফ গুডস সোল্ড এর ছকটা আমরা কিভাবে বের করতে পারি? কস্ট অফ গুডস সোল্ড, আমরা কস্ট অফ গুডস সোল্ড কিভাবে পাবো? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড যদি থাকে তাহলে সেই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এর সাথে ফিনিশ গুডস কস্টটা আছে কিনা, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কিভাবে পাবো? আমরা সকল ডিরেক্ট এক্সপেন্স গুলো যোগ করব, ডিরেক্ট এক্সপেন্স গুলো যোগ করলে আমরা পাবো প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে আমরা যোগ করব ওভারহেড, ওভারহেড যোগ করলে আমরা পেয়ে যাব ওপেনিং ফিনিশ গুডস আমরা যোগ করব এবং এন্ডিং ফিনিশ গুডস আমরা বিয়োগ করব, করলেই পেয়ে যাব আমরা কস্ট অফ গুডস সোল্ড। এটাই হলো আমাদের নিয়ম। তো আমরা খুব সহজে একটা ছকের মধ্যে এটা করতে পারি। দেখ তাহলে আমরা এখানে লিখব cost of goods manufactured, cost of goods manufactured। ওকে, আমরা সব করে ফেলি। আমরা টাকার দুইটা ঘর করি, আর এখানে আমরা পার্টিকুলার্স লিখি। পার্টিকুলার্স টাকা, টাকা। এখন দেখো প্রথমত আমাদের এখানে ডিরেক্ট এক্সপেন্স আছে কিনা, আছে। একটা হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল আছে, এই যে কস্ট অফ ম্যাটেরিয়াল প্রতি ইউনিট 420 টাকা। তাহলে 420 টাকা প্রতি ইউনিট, আমার টোটাল কত ইউনিট উৎপাদন করেছি? 2000 ইউনিট। আমরা প্রথম ওয়ার্কিং এ 2000 ইউনিট দেখাইছি, তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়ালস কত? 420 গুণ 2000 কত হয়? কত হয় জানো? 420 8,40,000, 8,40,000। ওকে, এর সাথে আমরা ডিরেক্ট লেবার যোগ করব। লেবার যোগ করব, এক এক লেবার মানে কত ঘন্টা? 40 ঘন্টা, এক এক ঘন্টা 4 টাকা, আর 2000 ইউনিটের জন্য 16 দুগুণ 32, তার মানে 3,20,000। এটা হলো আমার সব ডিরেক্ট কস্ট গুলো যোগ করা। আমরা জানি সমস্ত ডিরেক্ট কস্ট গুলো যোগ করলে আমরা যে কস্টটা পাই সেই কস্টের নাম কি জানো? কেউ একজন বলো, সেই কস্টের নাম কি? আমরা যে কস্টটা পাই সেই কস্টের নাম কি? প্রাইম কস্ট। কস্ট। প্রাইম কস্ট। আমরা প্রাইম কস্ট পাচ্ছি কত? 4 আর 3 11, 11,60,000। আমরা প্রাইম কস্ট পেয়েছি 11,60,000। এর সাথে আমরা যোগ করব কি? এর সাথে আমরা যোগ করব কি বলো? ওভারহেড। Yes. ওভারহেড।
ফ্যাক্টরি ওভারহেড, আমি সংক্ষেপে লিখলাম ফ্যাক্টরি ওভারহেড কত টাকা, 50 টাকা করে পার ঘন্টা, সরি 40 ঘন্টা 5 টাকা করে, 40 ঘন্টা এবং 5 টাকা করে ওভারহেড, তাহলে 50 হবে না, 40 ঘন্টা এবং 5 টাকা করে, তাহলে 5 গুণ 40 ঘন্টা আর 2000 ইউনিটের জন্য, তাহলে 4 5 20, মানে 4 লাখ টাকা। এইটা যোগ করলে আমরা পাবো, এটা যোগ করলে আমরা কি পাবো বলো, টোটাল প্রোডাকশন কস্ট, আমরা পাবো টোটাল প্রোডাকশন কস্ট। দেখো আমরা এটা ওয়ার্কিং এ করেছিলাম অলরেডি, এটা ওয়ার্কিং এ করেছিলাম 15,60,000, 15,60,000, এই পর্যন্ত আমরা পেরেছি। এইবার প্রোডাকশন কস্টের সাথে কিভাবে যাব, ফিনিশ গুডস ওপেনিংটা যোগ করব আর ক্লোজিংটা বিয়োগ করব, করলে আমরা পেয়ে যাবো কস্ট অফ গুডস সোল্ড। তাহলে যোগ করব ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং ফিনিশ গুডস সংক্ষেপে লিখলাম এফসিডিএ। এখন ওপেনিং ফিনিশ গুডস, তার মানে আমাদের এবছর হাতে ছিল কত ফিনিশ গুডস, দেখো এবছর হাতে ছিল কত, 260 ইউনিট, 260 ইউনিট, কত ছিল 260 ইউনিট। আর ক্লোজিং ফিনিশ গুডস কত ছিল, লাস্টে হাতে ছিল 110 ইউনিট, তো 260 ইউনিট এটা হলো হাতে ছিল, ওটা ইউনিট, তাহলে ওটাকে টাকায় রূপান্তর করো, 260 গুণ এক এক ইউনিট উৎপাদন খরচ কত যেন, 780। 780 দিয়ে গুণ করলে কত হয় দেখো তো, 2,02,800। বুঝিনি বলো, কত কত, আচ্ছা এখানে একটুখানি ব্যাপার আছে, একটুখানি বলে নিই আগে, সেটা হলো দেখো ওপেনিং ইনভেন্টরি যেটা ছিল 260 ইউনিট, এখানে ওর দামটা বলা আছে, ওপেনিং ইনভেন্টরি কস্টিং টাকা 700 পার ইউনিট 2014, অর্থাৎ ওই যে আমাদের হাতে ছিল যেটা, সেটার দাম হলো 700 টাকা পার ইউনিট, যেটা হাতে ছিল, কিন্তু আমাদের পরে উৎপাদন করতে খরচ হয়েছে 780 টাকা করে, কিন্তু যা গত বছর উৎপাদন করেছি, যা গত বছরের শেষে এই বছর আমার হাতে ছিল, সেটার উৎপাদন খরচ 780 না, ওইটা উৎপাদন লেগেছে 700 টাকা, 700 টাকা, তাহলে আমরা ওইটা শুধু 700 টাকা যেহেতু বলে দিয়েছে, আমরা 700 টাকা যোগ করব। দেখো তো 700 গুণ করো তো 260 এর সাথে, 1,82,000 টাকা। 1,82,000। কেন 700 দিয়ে গুণ করেছি এটা কি বুঝেছো? কারণ এই যে 200 উল্লেখ করা আছে 700 টাকা পার ইউনিট, তাই 260 ইউনিট আছে ওপেনিং ইনভেন্টরি, এইটা টাকা সরাসরি বলেছে যে এর খরচ হয়েছে 700 টাকা পার ইউনিট, তাহলে ওখানে তো আর আমার এই বছরের খরচ না, ওইটা অ্যাকচুয়ালি গত বছরের খরচ বা গত বছরের ইউনিট এই বিক্রি হয়নি, তাই এই বছর আমার ওইটা হাতে আছে ওপেনিং ইনভেন্টরি। আচ্ছা এর সাথে আমি লেস করব এ বছরের ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং সরি ফিনিশ গুডস। স্যার আমাদের ক্লোজিং ফিনিশ গুডস 110 ইউনিট, এটা সম্ভবত 780 টাকা দিয়ে গুণ হবে স্যার। সম্ভবত না, কারণ কি ক্লোজিং ফিনিশ গুডস মানে এটা আমি গত বছর ছিল 260 ইউনিট, ওইটা কিন্তু আমি বিক্রি করে দিয়েছি, আর এবছর আরো উৎপাদন করেছি 2000, এই 2000-এর সব বিক্রি করতে পারিনি, শেষ বেলায় আমার 110 ইউনিট হাতে আছে, এবং এই 2000 উৎপাদন করেছি আমি, এক এক ইউনিট আমার খরচ হয়েছে 780 টাকা,
এটা আমি অলরেডি প্রমাণ করে দিয়েছি বা আমরা ওয়ার্কিং করে দেখিয়েছি। সুতরাং অবশ্যই এর প্রতি ইউনিটে যাবে 780 টাকা, এর প্রত্যেক ইউনিটে যাবে 780 টাকা, এটা অবশ্যই যাবে। আর তুমি এখন বলতে পারো স্যার গত 260 ইউনিট যেটা আমাদের হাতে ছিল ওইটা আমাদের সব বিক্রি হয়েছে, এমন তো নাও হতে পারে। আমি এই বছরে যা উৎপাদন করেছি তা আগে বিক্রি হয়েছে আর ওইটা আমার হাতে থেকে গেছে, এইটা কখনোই হবে না। সব সময় মনে রাখবা আগেরটা আগেই বিক্রি হয়ে যাবে, অর্থাৎ যেটা বিগিনিং ইনভেন্টরি ওটা প্রথমেই বিক্রি হয়ে যায়, ওটা প্রথমেই বিক্রি হয়ে যায়। আর হাতে থাকে এই বছরের শেষে যেটা থাকে সেটা হলো নতুন ইনভেন্টরি। তাহলে এই যে হাতে আছে 110, এটা নতুন টাকা দিয়ে গুণ হবে। নতুন কত? 780। 780 দেখো তো কত হয়? 8580 স্যার। হ্যাঁ 8580। 85,800। 85,800 এটা আমরা বিয়োগ করব। এটা যেহেতু এন্ডিং ফিনিশ গুডস, এটা বিয়োগ করব। করলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত গুডস অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। 200। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার না সোল্ড, আমি গুডসটা সংক্ষেপে লিখলাম সোল্ড। কত টাকা হয়েছে? 16,56,200। 56,200। ওকে, 16,56,200 এটাই হলো আমার অঙ্ক। দেখো ছোট্ট একটা অঙ্ক, কিন্তু শুধু ইউনিট দেওয়ার কারণে আমার কতটা কষ্ট দিয়েছে। এখন তোমাদের যে একটা নিয়ম বলতেছিলাম, যে নিয়মটা তোমরা এখন দেখলে পরে আর ওইটা করা লাগতো না, সেটা হলো এখানে দেখো এই ছকটা যদি তুমি করতে আগে, তাহলে এখানে এই যে প্রোডাকশন কস্ট বের করেছো না, এই প্রোডাকশন কস্টটা দেখে দেখে ওখানে বসানো যেত, এটা করা যেত। কারণ আমরা ওই টোটাল প্রোডাকশন কস্ট বা প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করার সময় আমরা এই ডিরেক্ট ম্যাটেরিয়াল নিয়েছি, ডিরেক্ট লেবার নিয়েছি, ফ্যাক্টরি ওভারহেড নিয়েছি, সবগুলোই নিয়েছি। সো তুমি এই ছকটা ওইখানে একটু বাকি রেখে, ওইখানে কাজটা ইনকমপ্লিট রেখে তুমি এই ছকটা কমপ্লিট করতে, রিকোয়ারমেন্ট 1টা কমপ্লিট করতে, তাহলে কোনো সমস্যা ছিল না। এটা কিন্তু রিকোয়ারমেন্ট 1, এটা রিকোয়ারমেন্ট 1। এখানে কিন্তু আমাদের লিখতে হবে যে এই উপরে রিকোয়ার্ড 1, এটা আমাদের এভাবে লিখতে হবে। যাই হোক, তোমরা কি বুঝেছো রিকোয়ারমেন্ট 1? তাহলে আমি রিকোয়ারমেন্ট 2 করব, ইনকাম স্টেটমেন্ট করব। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। এখন আমি তোমাদের রিকোয়ারমেন্ট 2টা করে দিয়ে ভিডিওটা এবং পিডিএফটা তোমাদের গ্রুপে দিলে, বাড়ির কাজ দিলে তোমরা করতে পারবে অঙ্ক। এই চ্যাপ্টারটাই আসলে বড় চ্যাপ্টার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর। এবার দেখো ইনকাম স্টেটমেন্ট করব, এটা রিকোয়ারমেন্ট 2। ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট ছোট্ট হয়, খুব বেশি বড় হয় না, তোমরা জানো ইনকাম স্টেটমেন্ট বড় হয় না। আমরা 2টা টাকার ঘর করলাম। প্রথম ঘরে লিখবো পার্টিকুলার্স, পার্টিকুলার্স টাকা টাকা। ইনকাম স্টেটমেন্টের খুব সহজ নিয়ম তোমরা জানো, প্রথমে সেলস থেকে বিয়োগ করতে হবে কস্ট অফ গুডস সোল্ড, যেটা আমরা অলরেডি বের করেছি একটু আগে। তাহলে পাবো গ্রস প্রফিট, তার সাথে অপারেটিং এক্সপেন্স বিয়োগ করলে পাবো নেট প্রফিট, কাজ শেষ। তো সেলস কত? সেলস যেন অঙ্কে কত যেন 2150 বাইসাইকেল আমরা সেল করেছি।
2150 বাইসাইকেল আমরা সেল করেছি। তো আমাদের এক এক ইউনিট সেল করেছি কত টাকা বলতো? 2150। সেলিং প্রাইস পার ইউনিট আছে না? 2150। সেলিং প্রাইস পার ইউনিট কত বেরোলো যেন বলো? 780 আর কত যেন বেরোলো? 780 আর 215 নাকি 295 না 195? কত বেরোলো না? 975। 195 100 হ্যাঁ, ওটা তো প্রফিট পার ইউনিট। ও তাহলে সেলিং পার ওটা হচ্ছে 975 975। এটা গুণ করো তো, দেখো তো সেলস কত হয়। একটু গুণ করো তো, সেলস কত হয় দেখো তো। 2150 ইউনিট আমরা সাইকেল বিক্রি করেছি এবছর। এক এক ইউনিটের বিক্রির দাম এটাও আমরা কিন্তু বের করে নিছিলাম ওয়ার্কিং এ। 93,250। 20,96,250 এটা হলো আমাদের টোটাল সেলস। এই সেলস থেকে আমরা বিয়োগ করব লেস কস্ট অফ গুডস সোল্ড। এটা অলরেডি আমরা বের করেছি প্রথম রিকোয়ারমেন্টে। কস্ট অফ গুডস সোল্ড কত হয়েছিল যেন? কস্ট অফ গুডস সোল্ড 16,56,200। 56,200। এটা বিয়োগ করব, তাই ব্র্যাকেট দিলাম। বিয়োগ করলে আমরা কি পাই? নতুন করে কি পাই জানো? গ্রস প্রফিট। 4,40,50। 4,40,000 কত? 0,50 0,50। ওকে, 4,40,050 এটা গ্রস প্রফিট। এর থেকে বিয়োগ করব আমরা এন্ডিং ইনভেন্টরি এবং এর থেকে বিয়োগ করব আমরা অপারেটিং এক্সপেন্স। এই অঙ্কে আমাদের কোনো অপারেটিং এক্সপেন্স আছে? এই যে আছে, অ্যাডমিন এন্ড এক্সপেন্স 1,20,000 টাকা। তাহলে এইটা হলো আমাদের অপারেটিং এক্সপেন্স। তো আমরা এটা বিয়োগ করে দিব। লেস অপারেটিং এক্সপেন্স কত? 1,20,000 বিয়োগ করলে আমরা পেয়ে যাব নেট প্রফিট। দেখো তো কত হয় নেট প্রফিট। তাহলে 3,20,050। 3,20,050 টাকা, তাই তো? জি স্যার। এটাই হলো অঙ্ক।